জলছবি ইস্ট বেঙ্গল ভাগীরথীর পাড়ে এই মুহূর্তে রয়েছি আমি। তো একটু ভাগীরথী নিয়ে আলোচনা করতে গিয়ে ভাবলাম না, ভাগীরথী থাক, মুর্শিদাবাদ থাক, সিরাজ থাক, সেগুলো নিয়ে একটু পরেই আলোচনা করব। সেগুলো যখন দেখব সিরাজ সংক্রান্ত বিভিন্ন স্পট, এবং চেষ্টা করব আলোচনা করার সেটা কিভাবে প্রাসঙ্গিক আজকের দিনে, কীভাবে আমরা শিখতে পারি ইতিহাস থেকে। কিন্তু এই মুহূর্তে এই জলছবি একটা হোটেল রিসোর্ট, সেখানে বসে ইস্টবেঙ্গল কীভাবে জলছবি হচ্ছে একটা আলোচনা করব। কারণ আমার চ্যাট ফোন আমি দেখলাম এই মুর্শিদাবাদ আসতে আসতে কলকাতা থেকে যে জোরদার আলোচনা চলছে। কী আলোচনা? ইস্টবেঙ্গলের অস্কারের কোচিং নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে, এইসব বিষয় নিয়ে। তো এই বিষয় নিয়ে আমি আগে অনেক আলোচনা করেছি। দেখুন, ফ্যানরা মূর্খ হলে কোনো সমস্যা নেই, যেমন দেশের সাধারণ মানুষ মূর্খ হলে খুব বেশি সমস্যা নেই। একটা তো সমস্যা অবশ্যই হয়, কি হয় যে গণতন্ত্রে অনেক সময় যদি মূর্খ লোকের সংখ্যা খুব বেড়ে যায়, সেক্ষেত্রে যারা ক্ষমতায় পায় সেখানে একটু সমস্যা হতেই পারে। তারপর মিটে যায়, এটা গণতন্ত্র আবার অর্ডারে নিয়ে চলে আসে, সমস্ত কিছু রিসেট করে দেয়। তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বা যে কোনো ফুটবল ক্লাবের ক্ষেত্রে যেটা সমস্যা, সেটা হচ্ছে যে সমর্থকরা তো মূর্খ হয়, সাধারণ সমর্থকরা, মাস সবসময় মূর্খ হয়, এটা খুব অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ব্যাপারটা সমস্যা দাঁড়ায় যখন যারা ম্যানেজমেন্টে আছে, সিনিয়র ম্যানেজমেন্টে বা কোচ, এরা দুজনেই যখন মূর্খ হয়। কী সমস্যাটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হয়েছে, যেটা নিয়ে আপনারা অনেককেই দেখেছেন বক্তব্য পেশ করতে আমার চ্যাট ফোরামে, সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে যেন তেন প্রকারণে যদি আপনি একটা দুটো ম্যাচ জিততে পারেন, মূলত তার মধ্যে যদি আবার থেকে থাকে আপনার ওই বড় ম্যাচটি, তাহলে 7 খুন মাফ। সেটা যদি হয় কোনোভাবে, তাহলে একটা লাইসেন্স পেয়ে যায়, লাইসেন্স টু কিলের মতন লাইসেন্স ফর করাপশন একটা পেয়ে যায়, লাইসেন্স ফর মানে টোটাল করাপশন। তো যেটা হয়েছে ইস্টবেঙ্গলে যারা রয়েছে এই মুহূর্তে টেকনিক্যাল কোচিং টিমে, বিভিন্ন একাধিক ব্যক্তি রয়েছে পুরুষদের সাথে জড়িত ফুটবলে, তারা মানে কাকে নিচ্ছে, কীভাবে প্রমোট করছে, কাকে গেম টাইম দিচ্ছে, তার মধ্যে না কোনো লজিক নেই, কোনো মেরিট নেই। তার ফলস্বরূপে আপনারা দেখছেন যেটা হচ্ছে যে লোকজন মানে সাধারণ দর্শক তারা লাফালাফি করছে যে এডমান্ড গোল দিয়েছে। ঠিক, হ্যাঁ, এডমান্ড গোল দিয়েছে, পরপর 2 ম্যাচে এডমান্ড গোল দিয়েছে, কিন্তু এডমান্ড কোন পজিশনে খেলছে? সে তো একজন উইং হাফ। তো উইং হাফে তো দুটো কাজ আছে, এক হচ্ছে অ্যাটাক করা, আর এক হচ্ছে ট্র্যাক ব্যাক করা, নিয়মিত ট্র্যাক ব্যাক করে ডিফেন্ড করা, মানে সাপোর্ট করা। এবং গতকাল কী হলো, গতকাল আমরা দেখলাম যে চুঙ্গা হাতড়াচ্ছে, ঠিক আছে, তারপর তার ফলস্বরূপ কী হলো, চুঙ্গা হলুদ কার্ড খেলো। তার ফলস্বরূপ আমরা দেখলাম যে একটু বাদে চুঙ্গাকে তুলে রাকিবকে নামালো। ম্যাচ শেষে কী হলো, হঠাৎ করে বলতে শুরু করলো অস্কার, এবং শুনলাম আমাদের নিতুবাবুও বলেছেন যে 4টে প্লেয়ার তারা রোজা পালন করছিল, যেহেতু এখন রামাদান মাস, সেই জন্য তারা খেলতে পারছিল না, রোজার ওপর দোষটা চলে গেল। তা 4 জনের মতো অন্তত রাকিব কেন নেমেছে? এবার যদি আপনি ভাবার চেষ্টা করেন, রাকিব এই জন্য নেমেছে যে চুঙ্গা ফেল করেছে। চুঙ্গা কেন ফেল করেছে? চুঙ্গা এই জন্য ফেল করেছে যে আগের দুটো ম্যাচে নান্দা শুরু থেকে খেলেছিল। নান্দার একটা টেকনিক্যাল সমস্যা আছে, ও অ্যাটাকিং জোনে বক্সের আশপাশে অনেক সময় ওর ফার্স্ট টাচটা কাজ করে না। কিন্তু যেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে যে নান্দা সারাক্ষণ মানে গাধার মতন ওপর নিচ করতে থাকে, মানে খুব পরিশ্রমী। মানে আপনি যদি দেখেন, নান্দা ধরুন লেফট উইং থেকে একটা ক্রস করলো বিপিন, সেই ক্রসটা ধরার জন্য নান্দা জায়গা মতন পৌঁছে যায়, তারপর হয়তো টাচটা ঘেটে ঘুটে দিল, সেটা অন্য ব্যাপার, কিন্তু পৌঁছে যায়। আবার যখন ডিফেন্ড করছে আপনার চুঙ্গা, নান্দা পৌঁছে যায় ওকে সাপোর্ট করতে। কিন্তু বিপিন আর এডমান্ড, এই ক্ষেত্রে এডমান্ড তো রাইট উইংয়ে খেলছিল, তো এডমান্ড কিন্তু ট্র্যাক ব্যাক করছিল না। তো এডমান্ড তো খ্রিশ্চান ছেলে, তার তো রোজার ব্যাপার নেই। লালচুঙ্গাও সেই মুসলিম নয়, এরা কেউই রোজা করছিল না। নান্দাও রোজা করে না, সে হিন্দু। তো এই যে একটা ঘেটে একটা স্ট্র্যাটেজি নিল ইস্টবেঙ্গল কোচ, তার ফলস্বরূপ চুঙ্গার ওপর
চাপ পড়লো, তার ফলস্বরূপ রাকিবকে নামাতে হলো, তার ফলস্বরূপ রোজা ব্যাপারটা চলে এলো। এবার এডমানকে কেন নামালো? এডমানকে এই জন্য নামালো আপনাদের বা আমাদের কোচ অস্কার, যে অস্কার একটু তুকতাকে বিশ্বাসী, মানে ভারতবর্ষে তুকতাক প্রধান দেশ, গ্রামেগঞ্জে ভীষণ তুকতাক, কিন্তু তুকতাক ব্যাপার বা সুপারস্টিশন কিন্তু শুধু এই বাংলাতে বা ভারতবর্ষেই সীমাবদ্ধ নয়। অস্কারকে দেখলে আপনারা বুঝতে পারবেন অস্কার কেন নামালো এডমানকে। কেননা এডমান আগের ম্যাচে, দিল্লি ম্যাচে একটা গোল দিয়ে এসেছিল, শুরু থেকে শুরু করেছিল, তাই অস্কারের মনে হলো যে এডমানকে যদি আবার রাখা যায় শুরু থেকে, এডমান আবার গোল করবে, ইস্টবেঙ্গল জিতে যাবে। কিন্তু ঘটনা হলো যে এডমান কিন্তু দিল্লি ম্যাচে ও খেলেছিল উইং থেকে একটু ভেতরের দিকে পজিশনে, যেখানে আপনার মূলত মহেশ খেলে, সেরকম পজিশনে খেলেছিল এডমান। এখন পরিবর্তিত পরিস্থিতিতে, যে বলছিলাম যে পরিবর্তিত পরিস্থিতিতে সেখানে কিন্তু অ্যান্টনকে ঢোকানো হয়ে গেছে। এবার অ্যান্টনকে ঢোকানোর পর তখন তাহলে এডমানকে কী করে রাখা হবে টিমে? তো এডমানকে রাইট উইংয়ে পাঠিয়ে দিল, মানে চুলকাইয়া, মানে কি বলবো, চুলকে ঘা করা। আপনার যেখানে রাইট উইংটা আগে দুটো ম্যাচে ঠিকঠাক কাজ করেছে, মোটামুটি কাজ করেছে 60 মিনিট অবধি নান্দা থাকার দরুন, সেই রাইট উইংটাকে আপনি ঘেটে দিলেন কেন? আপনার মধ্যে একটা তুকতাক ব্যাপার যে আমাকে যে কোন যেন তেন প্রকরণে আমাকে এডমানকে স্কোয়াডে রাখতেই হবে। তারপর আরও একটা, যেটা নিয়ে একজন লিখেছেন আমার চ্যাট ফোরামে, যে যখন দ্বিতীয় গোলটা হলো, যে রাকিব আর বিষ্ণু দুজনেই কিন্তু ডিফেন্ড করতে চেয়েও ডিফেন্ড করতে পারেনি। তো দেখুন, বিষ্ণু তো এরকমই বরাবর, এটা নতুন কি, মানে বিষ্ণুকে রেখেছিল অস্কার, কেন অস্কারের বদ্ধমূল ধারণা ছিল যে বিষ্ণু খুব শার্প প্লেয়ার, ও নাকি ভেলকি ঠেলকি দেখিয়ে এদিক ওদিক করে দিতে পারে অ্যাটাকিংয়ে। কিন্তু ওই এক সমস্যা, আপনি যদি কাউকে উইং হাফে নামান, তাহলে কিন্তু তাকে দুটো কাজই করতে হবে, ডিফেন্ডও করতে হবে, ট্র্যাক ব্যাক করতে হবে, এবং সারাক্ষণ তাকে ওপরে উঠে অ্যাটাকেও লোক সংখ্যা বাড়াতে হবে। তো এরা কেউই এগুলো কিছু করছিল না। তো জানি না এর কী সমাধান, সত্যি জানি না। তো যাকে আপাতত আমার জায়গাটা বেশ ভালোই লাগছে, প্রচুর ফুল রয়েছে এখানে নদীর পাড়ে, ভাগীরথীর পাড়ে। দেখা যাক, পরে আলোচনা করা যাবে ইস্টবেঙ্গল এবং ভাগীরথী এবং মুর্শিদাবাদ নিয়ে।